হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস গ্রুপ সিডি এর এভারেজ অধ্যায়ের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকের ক্লাসে থাকছে আমাদের মোটামুটি 9টা টাইপ আমরা কভার করব। ওকে, 9টা টাইপ এবং 17টি কোশ্চেনের মতো থাকবে। ওকে, আর এই ক্লাসের সলভ পিডিএফ পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। আমি সেখানে সলভ পিডিএফটি শেয়ার করে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। গড় অধ্যায় অর্থাৎ এভারেজের কিছু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো তোমাদের গ্রুপ সি টি ডব্লিউবি এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেখানে সেই পরীক্ষা আসতে পারে। তো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে যে 12 জন ছেলের গড় 2 কেজি করে বৃদ্ধি পাবে যখন 42 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলে আসবে। তো আমার কত যে 12 জন আছে, তাই না? তো 12 জনের গড় কিছু একটা ছিল, তাই না? আর যখন দেখো 2 কেজি করে গড় বৃদ্ধি পাবে কখন? যখন 42 কেজি ওজনের বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলে আসবে। তো একজন চলে যাবে, তার ওজন কত? 42 কেজি, তার বদলে আরেকজন আসবে। তো যদি যে যে ছেলেটি আসবে তার ওজন যদি 42 হয়, তো আমরা গড়ে কোনো চেঞ্জ দেখতে পারবো না। ক্লিয়ার না? কারণ হচ্ছে 42 কেজি ওজনের একজন চলে গিয়েছিল আর 42 কেজি ওজনের একজন আসছে, সেক্ষেত্রে আমরা কোনো পার্থক্য দেখতে পারবো না। তো পার্থক্য কিন্তু এক্ষেত্রে হচ্ছে কেন? কারণ যে আসছে সে মানে তার ওজন কিন্তু গড় ওজনের থেকে বেশি। তো কত বেশি সেটাই আমাদেরকে দেখতে হবে। তো কিভাবে আমরা সেটা বের করব যে কত বেশি? যে আসছে তার ওজন কত বেশি কিভাবে বের করব? যে দেখো, যে নতুন ছেলেটি আসছে সে আসাতে গড় অর্থাৎ 2 করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, গড় অর্থাৎ মাথা পিছু 2 করে বৃদ্ধি পাচ্ছে। কতজনের বৃদ্ধি পাচ্ছে? তো আমাদের তো টোটাল স্টুডেন্ট কতগুলো ছিল, ছেলে কতগুলো ছিল? 12 জন। তো 12 জনের মাথা পিছু 2 করে বৃদ্ধি পেতে গেলে আমাকে টোটাল যে ব্যক্তিটি আসছে তার ওজন এভারেজের থেকে কত বেশি হতে হবে? 24 বেশি হতে হবে। ওকে, ক্লিয়ার? তো যিনি আসলেন তার বয়স কত হবে? 66 কেজি। ওকে, তো আমাদের অ্যান্সার এটি হয়ে গেল। ক্লিয়ার? এভাবে করতে পারো, অথবা তো এইভাবেই আমি মনে করি যে খুব সহজেই করা যায়। ক্লিয়ার? একদম বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। গ্রেট। অথবা তোমরা এইভাবে করতে পারো যে আমি একটু যদি বেসিক্স দিয়ে যদি যাই, তাহলে তোমরা এভাবে ভাবতে পারো যে 12 জনের এভারেজ ছিল এক্স, আর পরে আবার 12 জনের এভারেজ কত হয়ে গেল? যে বৃদ্ধি পেল। ওকে, তো আর এখানে কি হয়েছিল? একজন 42 কেজির অদল বদল হয়েছিল, তাই না? তো তোমরা প্রথমে 12x মানে টোটাল ওজন, সেখান থেকে 42 কেজির বাদ দিয়ে দিবে। তো এবার আমাদের এটা হয়ে গেল। আর এই যে ওজনটা হচ্ছে এখন, সেটা কতজনের ওজন? 12 জনেরই ওজন, কিন্তু এভারেজ কত বৃদ্ধি পেয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে। ওকে, আর যে আসবে তার ওজন, তাহলে আমরা কিভাবে বের করব? এখানে একটু গড়বড় মনে হচ্ছে। গড়বড় না, মানে দাঁড়াও একটু গুছিয়ে নিই। দেখো গুছিয়ে নিই, এখানে আমি করে দিচ্ছি। কেমন? দেখো একটু দাঁড়াও। যে এখানে প্রথমে আমাদের 12 জনের মোট ওজন কত ছিল? 12x ছিল, তাই না? আমি একজনকে বের করে দিলাম। ওকে, তারপর নতুন একজনকে অ্যাড করে দিলাম। আর এখন আমার কিন্তু 12 জনই আছে, তো 12 দিয়ে ভাগ করে দিলাম। তো এভারেজ কত হয়ে গেল? x+2। ঠিক আছে না? তো এটাকে সলভ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো তো আমাদের প্রয়োজন নেই তেমন কিছু এইভাবে বেসিক দিয়ে করার। আশা করি তোমরা শর্টকাটটাই বুঝে গিয়েছো। তো দেখো, এভাবে সলভ যদি করি তবে কত হচ্ছে? এখানে 12x আর 24 হয়ে যাচ্ছে, 12 দিয়ে 12x কেটে যাচ্ছে। আর ডি যে নতুন ব্যক্তিটি সে হচ্ছে 42 + 24, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আমাদের 66 কেজি। ওকে, গ্রেট। ক্লিয়ার? তো এইভাবে বেসিক্স দিয়েও করতে পারো, অথবা তোমরা একদম ডাইরেক্ট ডিফারেন্সিয়াল যে মেথডটা সেটা দিয়েও করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো। তো একই ধরনের একটি কোশ্চেন বলেছে যে 8 জনের গড় বয়স, 8 জন ছেলের গড় বয়স কত ছিল? 2.5 কেজি করে বৃদ্ধি। গড় বয়স কিছু একটা ছিল, এটা হচ্ছে জন আর এটা হচ্ছে এভারেজ। ওকে, এভারেজ। তো 2.5 কেজি করে বৃদ্ধি পাবে যদি 31 কেজি ওজন বিশিষ্ট একজন ছেলের বদলে নতুন একজন যোগ দেয়। তো চলে গিয়েছে 31 কেজি ওজনের, আর আসবে যে তার ওজন তো এভারেজ একই রাখতে গেলে 31 কেজি হতেই হবে। আর বৃদ্ধি কেন পাচ্ছে?
কত গড়ে পাচ্ছে 2.5 কেজি করে বৃদ্ধি, তো 8 জনের কতবার বৃদ্ধি হবে, তাই না? তো আমাদের হচ্ছে 20 কিলো, তাই না? 20 কিলো হচ্ছে। তো এক্সট্রা আমাকে কত কিলো নিয়ে আসতে হবে এভারেজ বৃদ্ধির জন্য? 20 কিলো। তার মানে যে ব্যক্তিটি আসবে একজনের পরিবর্তে তার ওজন কত হবে? 51 কেজি। ওকে, ক্লিয়ার, একদম ইজি। ওকে, তো খুব কঠিন কিছু থাকবে না তোমাদের গ্রুপ সিডির পরীক্ষায়, এই ধরনের কিছু অঙ্ক থাকবে। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা দেখো। বলেছে 9 জন ছেলের গড় ওজন 1 কেজি করে হ্রাস পায়। তো এখানে হ্রাসের গল্প বলছে। তো 9 জনের এভারেজ কিছু একটা ছিল আমরা ধরে নিচ্ছি। তো 1 কেজি করে হ্রাস পায় যখন 18 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলে যোগ দেয়। তো একজন চলে গিয়েছিল 18 কেজির। ওকে, তো যে আসবে তার ওজন 18 কেজি যদি হয়, তাহলে কিন্তু আমরা এভারেজে কোনো পার্থক্য দেখতে পারবো না, তাই না? এভারেজ আমাদের একই থাকবে। কিন্তু কেন আমাদের সবার মাথা পিছু 1 কেজি করে কমে গেল? হ্রাস কত হচ্ছে? 1 কিলো করে পার হেড। তো আমাদের 9 জন আছে, 9 জনের মাথা পিছু কত হ্রাস হচ্ছে? 9 কেজি হ্রাস হচ্ছে। কেন হ্রাস হচ্ছে? কারণ হচ্ছে টোটালে 9 কেজি হ্রাস হওয়ার কারণ হচ্ছে যে এসছিল তার ওজন কিন্তু কি আমাদের 9 কেজি কম আছে, তাই না? তাই সে এভারেজ হ্রাস করে দিচ্ছে। তো আমাদের কত হয়ে যাবে? যে আসবে নতুন জন তার ওজন কত হবে? 9 কেজি হবে। ওকে, তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? তো একই ধরনের এর আগের অঙ্কটাতে যেমন যোগ করলে আমাদের কত বৃদ্ধি হতো এবারে, যে সেটা এই নতুন ব্যক্তিটির সঙ্গে যোগ করে দিচ্ছিলাম, তো এখানে কি করব? ঠিক সেটা বিয়োগ করে দেবো। ক্লিয়ার? তো কোনো ডাউট থাকার কথা নেই এখানে। ওকে, তো কোশ্চেন নাম্বার 4-এ দেখো যে 27 জন ছেলের গড় ওজন কত করে হ্রাস পায়। তো হ্রাসের দুটো অঙ্ক থাকছে এখানে। তো আমাদের 27 জনের গড় 7x ধরে নিলাম। তো বলছে যখন 24 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলে আসে। তো 24 কেজি ওজনের একজন চলে গিয়েছে, তো যে আসছে তো 24 কেজি তো হতেই হবে যদি আমাদের এভারেজে আমরা চেঞ্জ করতে না চাই। কিন্তু যে এসছে সে তার ওজন কম হওয়ার কারণে কি হচ্ছে? মাথাপিছু কত হ্রাস পড়ছে? মাথা পিছু কত হ্রাস হচ্ছে? আমরা হ্রাস কত দেখতে পাচ্ছি? হচ্ছে মাথাপিছু আমরা দেখতে পাচ্ছি 0.5 কিলো, মানে হাফ কেজি দেখতে পাচ্ছি। আর কতজনের এইভাবে হ্রাস হবে? 27 জন আমাদের ছেলে আছে, তো 27 জনের হ্রাস হবে। তো 27-এর অর্ধেক কত হয়ে যাচ্ছে? 13.5 কেজি। তার মানে যে এসছিল তার ওজন কি? 13.5 কেজি এভারেজের থেকে কম আছে, তাই না? তো আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাবে? আমাদের 10.5, তাই না? তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর টেলিগ্রাম গ্রুপে আমি অবশ্যই এই সলভ পিডিএফটি শেয়ার করে দেবো। তো সেখান থেকে তোমরা এই সলভ পিডিএফটি দেখে বাড়িতে কপিতে নোট ডাউন করতে পারো। ক্লিয়ার? ওকে, তারপরে কোশ্চেনে কী বলেছে? একটি শ্রেণীতে 120 জন ছাত্র রয়েছে। ওকে, তো একটি ক্লাসরুমে 120 জন ছাত্র রয়েছে। সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 75। এক্সকিউজ মি, সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? 75। যদি পাশ করা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 91 হয় এবং ফেল করা ছাত্রদের নম্বরের গড় কত হয়? 51 হয়, তাহলে কতজন ছাত্র পাশ করেছিল? দেখো, এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো তোমরা একটু কি করবে? এটাকে এলিগেশন মেথডের মাধ্যমে করবে। কেমন? যে দেখো, পাস করা ছাত্র আর ফেল করা ছাত্র মিলেই আমাদের মোট ছাত্র হচ্ছে, টোটাল ছাত্র হচ্ছে, তাই না? টোটাল স্টুডেন্ট হচ্ছে, তাই না? তো আমাদের পাস করা ছাত্রদের শুধুমাত্র গড় যদি দেখি, শুধু দেখো ছাত্রদের পাস করা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত? 91। তো তোমরা একটা কাজ করে দাও যে পাশের ঘরে 91 করে দাও। আর ফেল করা ছাত্রদের গড় কত? 51। তো 51 এখানে করে দাও। আর টোটাল যে স্টুডেন্ট, ওভারঅল সব স্টুডেন্ট যদি দেখি, তাহলে আমাদের গড় কত? 75। তো আমরা 75 করে দাও। এবার এলিগেশন মানে তোমরা হয়তো অনেকেই দেখেছো যে এলিগেশন এইভাবে আমরা করি, তাই না? তো তীর চিহ্ন দেওয়ার দরকার নেই। এক সেকেন্ড, আমি একটু এইভাবে করে দিই। তো এখানে তোমরা কি করবে? এটা অ্যাকচুয়ালি এভারেজের একটা কনসেপ্ট। ওকে, তো সেখানে ডিটেলসে যাচ্ছি না। আমি যদি কখনো মিশ্রণ বা কোনো কিছু চ্যাপ্টার করাই এই এলিগেশন বেস, তাহলে সেখানে আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। ওকে, তো একটা কাজ করো, এখানে তোমরা কোনাকুনিগুলো বিয়োগ করবে। ওকে, তো 75 থেকে আমরা যদি 91 থেকে যদি 75 বিয়োগ করি, 91 থেকে যদি 75 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 16 হয়ে যাচ্ছে। আর 75 থেকে যদি 51 বিয়োগ করি, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে। তো আমরা কি এখানে পেয়ে যাচ্ছি? দেখো, যে পাস করা স্টুডেন্ট এবং ফেল করা স্টুডেন্টের অনুপাত পেয়ে যাচ্ছি। ওকে, তো জাস্ট মনে রাখবে এইভাবে এটাকে করতে হয়। ওকে,
তো আমাদের এটাকে ছোট করলে কি হয়ে যাবে 3:2। তো পাস করা এবং ফেল করা স্টুডেন্টের অনুপাত কত হয়ে গেল 3:2। তো কতজন ছাত্র পাস করেছে এবার যদি আমরা বের করতে চাই, তো পাস করা স্টুডেন্টের দেখো আমরা অনুপাতে যদি ভাবি তো 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট পাস করেছে, আর টোটাল আমাদের ছাত্র ছিল 120 জন, তাহলে কতজন পাস করেছে 72 জন। ক্লিয়ার? ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল অপশন সি। তো মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ। ওকে, নেক্সট। হ্যাঁ, তো কোশ্চেন 6 একই রকমের একটি অঙ্ক যে একটি ক্লাসে 150 জন ছাত্র আছে, সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 25। তো আমরা সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 25 রাখবো। আর পাস করা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত? তো পাস করা ছাত্রদের যেটা প্রাপ্ত নম্বরের গড় সেটাকে আমি এখানে লিখে দিলাম, আর ফেল করা ছাত্রদের গড় যেটা সেটাকে আমি এখানে দেখো ফেল করা ছাত্রদের গড় 21 বলেছে, আমি এখানে রেখে দিলাম। তারপর আমরা এলিগেশন যদি করি তো আমরা কি পাবো? পাস করা এবং ফেল করা স্টুডেন্টদের অনুপাত পেয়ে যাবো, তাই না? তো এই দিক দিয়ে বিয়োগ করলে হচ্ছে আমার 8 আর এখানে 4, তো দ্যাট ইজ 1:2। ওকে, তো পাস এবং ফেল কত পেয়ে গেলাম আমরা 1:2। তাহলে বলেছে কতজন ছাত্র পাস করেছে, তো পাস করেছে কত? আমরা যদি অনুপাতে দেখি যে 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট পাস করেছে, তাহলে 150 জনের মধ্যে কতজন পাস করেছে 50 জন। তো ক্লিয়ার? এইভাবে। আর যদি ফেল বের করতে বলতো এক্সকিউজ মি, যদি ফেল করা স্টুডেন্টকে বের করতে বলতো তাহলে আমাদের 3 জনের মধ্যে 2 জন এখানে ফেল করেছে, অর্থাৎ 150 জনে আমাদের কতজন ফেল করেছে 100 জন। ওকে, তো এখানে আমাদের অ্যান্সার চেয়েছে পাস করা স্টুডেন্টের, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন এ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এ এবং বি এর মাসিক গড় আয়। তোমাদের বলেছে এ আর বি এর গড় আয় কত? এভারেজ আয় হচ্ছে 2,500 টাকা। কিন্তু এভারেজ থেকে যদি আমরা টোটাল বের করতে চাই তাহলে কত হবে? কারণ এভারেজের সঙ্গে সংখ্যা দিয়ে গুণ করি, তো দুজনের এভারেজ 250, মানে দুজনের মাথা পিছু হচ্ছে 250, তাহলে দুজনে মোট কত হবে? 5,000 টাকা হবে। আমরা এটা ক্লিয়ার করে নিলাম। ওকে, তারপরে বি আর সি এর গড় আয় কত বলেছে? 3,300। তার মানে যদি আমরা টোটাল বের করি তাহলে 6,600 হয়ে যাবে। আর সি আর এর গড় আয় হচ্ছে 3,200 টাকা, তার মানে আমাদের টোটাল কত হয়ে যাবে? 6,400 টাকা। ওকে, এবার আমাদের শেষে কি চেয়েছে যে এর মাসিক আয় কত? তো একটা কাজ করি, আমরা সবার টোটালটা বের করে নিই। এদিকে যোগ করলে তোমরা কি পেয়ে যাবে? 2 × a + b + c পেয়ে গেলে। আর এদিকে টোটাল যদি করি, আমাদের এভারেজটা আমরা দরকার নেই এই জায়গাটার। ওকে, আমরা টোটালটা দিয়ে কাজ করব, তাই না? তো এখানে যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের টোটাল? এখানে দেখো 120 আর 50 170, তো 180 আমরা পাচ্ছি, 180। ওকে, তো এ, বি এবং সি এর মোট আয় আমরা তাহলে কত পাবো? 2 দিয়ে দেখো ভাগ করে দেই, তাহলে আমরা পাবো 9,000 টাকা। ওকে, এবার আমার এর আয় বের করতে বলেছে, তো এর আয় বের করতে গেলে বি আর সি এর আয়টাকে বাদ করে দিতে লাগবে। তো বি আর সি এর আয় দেখো এখানে কত দেওয়া আছে? 6,600 টাকা দেওয়া আছে। তাহলে এর আয় হচ্ছে, এর আয় সমান সমান কি? 9,000 থেকে আমরা কার আয় বাদ দেবো? বি আর সি এর আয় বাদ দেবো, দ্যাট ইজ 9,000 থেকে আমরা কত বাদ দেবো? 6,600 টাকা বাদ দেবো। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 2,400 টাকা। ওকে, 2,400 টাকা কার আয় হয়ে যাবে? এর আয় হয়ে যাবে, মাসিক আয়। ক্লিয়ার? একদম ইজি করে করিয়ে দিলাম, কোনো অসুবিধা হওয়ার কথা না এখানে। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন, একই রকম একটি অঙ্ক দেখো, যে এখানে বলেছে এ ও বি এর মাসিক গড় আয় কত? এ আর বি এর মাসিক গড় আয় হচ্ছে 5,000 টাকা। তো 5,000 টাকা কি? এভারেজ। তো টোটালে আমরা কত পাবো? টোটালে আমরা পাবো 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। ক্লিয়ার? আর বি আর সি এর মাসিক এভারেজ আয় কত? গড় আয় হচ্ছে 6,000 টাকা। আর আমরা যদি এটাকে টোটাল করি তাহলে 12,000 টাকা পাবো। আর সি আর এর এভারেজ আয় দেওয়া আছে আমাদের 5,500। তো আমরা যদি করি এখানে তাহলে কত হবে? তো আমাদের 11,000 টাকা হয়ে যাচ্ছে এখানে কার? সিআর এর। অনুরূপভাবে আমরা যদি এখানে যোগ করি তাহলে কী পাবো? 2 + a + b + c পাবো, কারণ যোগ করে দেখো দুটো a, দুটো b, দুটো c থাকছে, তাই না? আর তাদের মোট আয় আমরা কত পেয়ে যাবো? এখানে যোগ করে দেখো, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3, আর এইদিকে 3 মানে 3,300
33,000 টাকা। ক্লিয়ার? আর তাহলে আমাদের এ বি সি এর মোট আয় কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, তো আমার 15 দুগুণ 30, 16 দুগুণ 32, তো 65 হয়ে গেল। তো 16,500 টাকা পাচ্ছি, তাই না? এবার আমাকে কার আয় বের করতে হবে, বি এর মাসিক আয় বের করতে লাগবে। তো বি এর মাসিক আয় বের করতে হলে আমাকে কার আয় বাদ দিতে হবে, এ এবং সি এর আয়। ওকে, বি এর আয় বের করতে গেলে আমার 16,500 টাকা থেকে কার আয় বাদ দিয়ে দিতে লাগবে, এ এবং সি এর আয়টা বিয়োগ করে দিতে লাগবে, তবেই তো বি এর আয় থাকবে, তাই না? তো 16,500 টাকা থেকে আমরা এ এবং সি এর আয় কত দেওয়া আছে দেখো, এ এবং সি বা সি অথবা এ যেটাই হোক একই ব্যাপার। তো সেটা আমরা যদি কত আছে 11,000 টাকা আছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, আমরা 00 আর এখানে 5 আর 5 মানে 5,500 টাকা। ওকে, ক্লিয়ার? একদম ইজি। ওকে, গ্রেট। কোনো ডাউট? তো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমরা তোমাদের ডাউটগুলো শেয়ার করতে পারো, আমি অবশ্যই সলভ করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন। একই ধরনের অঙ্ক, কিন্তু আমরা এখন একটু এখানে কী ছিল, এ বি সি ছিল, এখানে মনে হয় 4 জন থাকবে। হ্যাঁ, তো 4 জন আছে। দেখো কীভাবে, যে বলছে এ বি সি এর মাসিক গড় আয় বলেছে 3 জন দিয়ে দিয়েছে। প্রথমে এ বি সি এর গড় আয়, তো আমরা আর গড় আয়ে যাচ্ছি না, একবারে টোটাল লিখে দিচ্ছি, কারণ গড়টা দেওয়াই আছে না, লিখে দিচ্ছি তো পুরোটা ক্লিয়ার থাকবে। ওকে, তো এভারেজ কত দেওয়া আছে, 1,500 টাকা, 1,500 টাকা। তো আমাদের টোটাল যদি করি তাহলে টোটাল কত হবে, টোটাল হবে 3 জন আছে। দেখ এবার কিন্তু নোট করবে, 3 জন আছে, তো 4,500 হয়ে যাবে। 3 দিয়ে গুণ করবো, তাই না? এভারেজকে 3 দিয়ে গুণ করবো। ওখানে এর আগের অঙ্কগুলো যে কী ছিল, 2 জন ছিল, তাই 2 দিয়ে গুণ করছিলাম। ওকে, আর এখানে 3 জন আছে, তো টোটাল বের করতে গেলে এভারেজের সঙ্গে 3 দিয়ে গুণ করবো, তবেই তো টোটাল পাবো, তাই না? ওকে, তারপরে কি বলেছে যে বি সি এবং ডি, বি সি ডি এর এভারেজ আয় কত, 1,300 টাকা। তো আমরা টোটাল কত পাবো, 3,900। ওকে, আর সি ডি এ, তো আমরা এগুলো কিন্তু যখন তোমরা এগুলো মাস্টার করে ফেলবে তখন এত ডিটেলস করার প্রয়োজন হবে না। হ্যাঁ, তখন কিন্তু তোমরা ডিটেলস একটু স্টেপ জাম্প করে দ্রুত অঙ্কগুলো করতে পারবে। তো দেখে নাও প্রথমে বেসিক অঙ্কগুলো। তো ডি প্লাস এ, আর আমরা যখন প্র্যাকটিস সেটের ভিডিও করব তখন আমরা অবশ্যই দ্রুত অঙ্কগুলো সলভ করব। সেক্ষেত্রে কিন্তু একদম এত ধীরে ধীরে যাব না, সেক্ষেত্রে আমরা কীভাবে দ্রুত বের করে নিয়ে আসতে হয় সেগুলো দেখব। ওকে, তো মূলত এই অঙ্কগুলো এইভাবে করলেই ভালো। ওকে, তো এই লাস্টে কী বলেছে যে ডি এ এবং বি এর মাসিক গড় আয় 1,600 টাকা, তাহলে আমাদের মোট আয় কত হয়ে যাচ্ছে, 4,800 টাকা। ক্লিয়ার? আর এখানে যদি তোমরা যোগ বিয়োগ করো তাহলে কী হবে, 3টা এ, 3টা বি, 3টা সি এবং 3টা ডি পেয়ে যাবে। 3টা সি এ পাবে কি, হ্যাঁ দেখো তো একবার, হ্যাঁ এ এ এ। ওকে, 3টা করে পাবে সব জায়গায়, বিও 3টা করে পাবে। ওকে, আর এদিকে যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 5 9 14 আর 20 20 28, আর হাতে 2 থাকলো, 4 3 7, 7 3 10, 14 আর 16। ওকে, তো 16,800 টাকা আমাদের 3 জনের আয় হয়ে যাচ্ছে। সরি, আমার 3 জনের আয় হচ্ছে না, আমাদের এখনও বের করা বাকি আছে, 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এ বি সি এবং ডি এর যদি আমরা মোট আয় বের করি তাহলে এখানে এই যে 3টা দেখছো সেই 3টা এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে আমরা 3 5 15, 3 দিয়ে ভাগ করে দেবো, তাই না? এই যে 16,800কে আমরা কত দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে ভাগ করে দেবো। তো 3 5 15 থাকলো, আর হাতে থাকছে 1 3 6 18, তো 5,600 টাকা হয়ে গেল। ক্লিয়ার? এবার ফাইনালি আমাদের অ্যান্সারে কী চেয়েছে দেখো, এ বি সি ডি এর মাসিক আয় কত। তো আমাদের তো আর কিছু করার দরকার নেই, আমাদের এ বি সি ডি বেরিয়েই গেছে, তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, গ্রেট। কারো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ কী বলেছে যে এ বি সি এর মাসিক গড় আয়, এ বি সি এর মাসিক গড় আয় 1,500 টাকা। তো আমরা আবার এখানে লিখে দিচ্ছি এভারেজ, আর এখানে লিখে দিচ্ছি টোটাল। ক্লিয়ার? টোটাল। তো যদি গড় আয় 1,500 টাকা হয়, তো আমরা আবার বলছি 3 জন আছে, তো আমাদের কি হয়ে যাবে, 3 দিয়ে গুণ করে দেবো, টোটাল আয় পেয়ে গেলাম। বি সি এবং ডি এর মাসিক আয় কত হচ্ছে আমাদের, 1,300 টাকা। ওকে, 1,300 টাকা। তো আমাদের কত হয়ে যায়, 3,900। সি ডি এ একই অঙ্ক করছি কি না, হ্যাঁ তো একই অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্ট কোনো কিছু চেয়েছে এখানে। হ্যাঁ, তো সি ডি এ
ওয়ান সেকেন্ড সিডি এ তাহলে 1200 টাকা যদি এবারে যায় হয় তাহলে আমাদের টোটাল আয় কত হয়ে যাবে 3600 টাকা। আর ফাইনালি এখানে বলেছে যে ডি এ এবং বি তো একই, প্রথম ডাটাটুকু একই। ওকে, তো আমাদের এখানে কত হয়ে যাবে 4800 টাকা। দ্যাট ইজ আমাদের এইদিকে যোগ করলে 3 A B C D এর আয় আমরা দেখতে পেয়েছিলাম যে কত 16,800 টাকা হচ্ছিল। তাহলে A B C আর D এর আয় কত হয়ে যাচ্ছিল আমাদের 5600, তাই না? তো 5600 হয়ে যাচ্ছিল। গ্রেট, এত দূর অবধি একই অঙ্কটা এত দূর অবধি একই আছে। এবার শেষে কিন্তু চেয়েছে কি যে এর আগের অঙ্কটিতে দেখো এখানে চেয়েছিল যে 3 জনেরই মোট আয় কত, তাই না? আর এই অঙ্কটিতে চেয়েছে যে ডি এর মাসিক আয় কত, শুধু ডি এর। তো যদি আমরা ডি এর বের করতে চাই তাহলে আমাদেরকে কার কার আয় বাদ দিতে হবে, এ বি সি এর আয় বাদ দিতে হবে কোত্থেকে 5600 থেকে। তো ডি এর আয় ইকুয়াল টু কত হয়ে যাবে 5600 থেকে আমাদের এ প্লাস বি প্লাস সি এর আয় বিয়োগ। ওকে, তো 5600 টাকা থেকে এ প্লাস বি প্লাস সি এর আয় দেখো তোমাদের প্রথমেই বের করে রেখেছো কত টাকা 4500 টাকা। ভুল করে আবার এভারেজটা নিয়ে নিও না, কারণ টোটাল আয়টা বাদ দিতে হবে, তাই না? 3 জনের টোটাল আয় 4500 টাকা। তো আমাদের কত হয়ে গেল, আমাদের 1100 টাকা হয়ে গেল। 1100 টাকা হয়ে গেল ডি এর আয়। কার? ডি এর আয়। তো আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। গ্রেট। ওকে, সরি অপশন এ না, অপশন বি। গ্রেট। ওকে, এরপরের অঙ্ক কোশ্চেন নাম্বার 11। এখানে কি বলেছে যে একটি স্কুলে 24 জন ছেলে এবং একজন শিক্ষকের গড় বয়স হলো 15। তো 24 জন ছেলে এবং একজন শিক্ষকের গড় বয়স কত, তার তো মোটে কত হয়ে গেল 25 জন হয়ে গেল। আর 25 জন, এটা জন বলছি, আর এখানে এভারেজ বলছি। এভারেজ কত 15 জন, 25 জনের এভারেজ 15 জন। শিক্ষকের বয়স বাদ দিলে ছেলেদের বয়স 1 বছর করে কমে যায়। আচ্ছা, আমি এখান থেকে শিক্ষককে বের করে দিলাম। তো শিক্ষককে যদি বের করে দেই তাহলে কি হবে, আমার কতজন হয়ে যাবে 24 জন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষকের, মনে করো যে শিক্ষকের বয়স যদি 15 বছরই হতো। ওকে, কি বলছি, শিক্ষকের বয়স যদি 15 বছরই হতো, এখন কিন্তু কতজন আছে 24 জন আছে, মনে রাখবে। ওকে, কারণ শিক্ষককে আমরা টিচারকে আমরা বের করে দিলাম এখান থেকে, হিসাব থেকে। তো টিচারের বয়স যদি 15 বছরই হতো, কারণ 25 জনের গড় বয়স আমাদের কত ছিল 15ই ছিল। তো টিচারেরও বয়স যদি 15ই আমি ধরি, তাহলে সেক্ষেত্রে টিচারকে বের করে দিলে আমরা এভারেজে কোনো পার্থক্য দেখতে পারবো না। কিন্তু টিচার বেরিয়ে যাওয়ার কারণে এভারেজ বয়সে কত কমে গেল, গড়ে বয়স এক করে কমে গেল। কেন কমে গেল? কারণ টিচার যে চলে গিয়েছিল সে, তার বয়স বেশি ছিল ছাত্রদের থেকে। তো যখন মোট বয়স থেকে টিচারের বয়স বাদ দেওয়া হবে, তখন মোট বয়স আমাদের কমে আসবে, যার কারণে সবার এভারেজ কমে যাবে। তো কেন সবারই 1 করে কমে গেল? আচ্ছা, কতজনের 1 করে কমে গেল? টিচার তো চলেই গিয়েছে, তো স্টুডেন্ট কতজন আছে? স্টুডেন্ট 24 জন আছে, আর সবারই 1 করে কমে গিয়েছে। তার মানে 24 আমাদের মোটে হ্রাস হয়ে গিয়েছে। টোটাল আমাদের যে বয়সটা ছিল পুরো কক্ষের টিচার সহ, সেখান থেকে টিচার বাদ দেওয়ার পরে টোটাল ক্লাসের মোট বয়স 24 কমে গিয়েছে। কেন? কারণ 24 এক্সট্রা নিয়ে চলে গিয়েছে। এভারেজের থেকে 24 বছর বয়স বেশি ছিল টিচারের, তাই না? তো টিচারের মোট বয়স তাহলে কত ছিল 39 ছিল। ক্লিয়ার? একদম ক্লিয়ার হওয়া উচিত তোমাদের এই কনসেপ্টটা। ওকে, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে, টেলিগ্রাম গ্রুপে আমি অবশ্যই শেয়ার করে দেবো। ওকে, অথবা কমেন্ট বক্সে জানাবে। ক্লিয়ার? গ্রেট। অথবা তোমরা ভিডিওটাকে রিউইন্ড করে বারবার শুনে নিলে বুঝতেই পারবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে একটি ক্লাসে 6 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর, 6 জন ছাত্র ছিল, তাদের প্রাপ্ত গড় নম্বর কত 62। ওকে, তো পরে দেখা গেলো একজন ছাত্রের প্রকৃত নম্বর কত 48। আচ্ছা, তো ওর প্রকৃত নম্বর মানে অরিজিনাল নম্বর কত পেয়েছিল 48 পেয়েছিল, কিন্তু ভুল করে কত লিখে দেওয়া হয়েছিল 84। তো এটা ছিল সঠিক নাম্বার, আর ভুল করে কত আমাদের মার্কশিটে তুলে দেওয়া হয়েছিল 84। ওকে, তো আমরা যখন এখানে যে এভারেজটা বের করেছি সেখানে কি কাউন্ট করা ছিল, সেখানে কিন্তু 84ই কাউন্ট করা ছিল, তাই না? 84 কাউন্ট করার কারণে কিন্তু এভারেজ কত পেয়েছি, 6 জনের প্রাপ্ত নম্বরের এভারেজ 62 পেয়েছি। কিন্তু পরে যখন ভুলটা বের হয়ে গেল তখন আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাকচুয়ালি মোট নম্বরটা কত কম হবে,
48-এর জায়গায় আমরা 84 লিখেছি, তার মানে আমাদের মোট নাম্বারটা কম হবে, 36 নাম্বার কম হবে, হ্যাঁ কি না? কারণ 36 বেশি লিখে ফেলেছি আমি, তাহলে 36 কমে আসবে, তাই না? 36 কমে আসবে, তার মানে আমার টোটালেও 36 কমে আসা উচিত। ওকে, এবার দেখো আমরা কিভাবে ভাববো। আমি কিন্তু একবারে তোমাদেরকে ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচগুলো শেখাচ্ছি, আমি মোটেও একদম বেসিক দিয়ে যাচ্ছি না, তোমাদের একবারে সঠিক যে নিয়মটা তোমরা পরীক্ষার হলে করলে সময় বাঁচাতে পারবে সেই কনসেপ্টটাই আমি কিন্তু ইউজ করছি। এবার দেখো তো আমার মোটে কত হ্রাস হয়ে গেল, পুরো ক্লাসের নাম্বার, আমাদের টোটাল যদি নাম্বারটা দেখা যায় পুরো ক্লাসের মোট নাম্বার, সেখান থেকে আমাদের কত হ্রাস হয়ে গেল? 36। তো 36 যদি পুরো ক্লাসের হ্রাস হয় তো মাথাপিছু কত হ্রাস হবে? ক্লাসে তো 6 জন আছে, তাই না? তো মাথাপিছু হ্রাস হবে 6 করে, তার মানে আমাদের 6 জনের যে নতুন এভারেজটা আমরা বলছি সেটা কত হয়ে যাবে? আগের এভারেজের থেকে 6 কমে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 56। ক্লিয়ার? এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, কোনো ডাউট? আশা করি ডাউট থাকার কথা না। আর এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ওকে, ইম্পর্টেন্ট একটি অঙ্ক, পরীক্ষায় আসেই কিন্তু। ওকে, মনে রাখবা। ওকে, অনুরূপ একটি অঙ্ক দেখো, এটাতে বলেছে যে আটজন ছাত্রের একটি ক্লাস ছিল, ছাত্রের প্রাপ্ত নম্বরের ক্লাসে একটি 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর কত ছিল? প্রাপ্ত নম্বরের গড় কত ছিল? 50। ওকে, তো এটা এভারেজ মনে রাখবা, এটা জন। বলছে একজন ছাত্রের প্রকৃত নম্বর কত? 62। তো সঠিক নম্বর কত ছিল? 62, আর ভুল করে কত করা হয়েছিল? ভুল করে 46 করা হয়েছে। তো ভুল করে পরে দেখা গিয়েছে একজন ছাত্রের প্রকৃত নম্বর হচ্ছে 62 আর ভুল করে 46 করা হয়েছে। তো এই যে ভুলটা করা হয়েছিল তার কারণ অরিজিনালি কিন্তু সে বেশি নম্বর পেয়েছিল, তো তাহলে আমার মোট নম্বরে কী হবে? আমি যখন কারেকশান করব 46 আমরা তো ভুল করে এন্ট্রি করে ফেলেছিলাম, তাই না? এটা এন্ট্রি করা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা যখন এন্ট্রিকে কারেকশান করব তখন কিন্তু আমাদের কত বেড়ে আসবে নাম্বার? 46 থেকে 62 আসবে, তার মানে আমাদের 16 নম্বর বাড়বে। তো এখানেও একটা জিনিস তোমরা নোট করে নাও, এটা হচ্ছে কারেকশান, এটা কি কারেকশান কি? হ্যাঁ, এটা হচ্ছে কারেকশান করার পরে, আর এটা ছিল আমাদের রং এন্ট্রি। তো তোমাদের এটা পরে নোটটাতে হেল্প করবে। ওকে, তো এটা ছিল আমাদের রং এন্ট্রি, আমরা লিখে দিচ্ছি রং এন্ট্রি। তো আমাদের নাম্বার আমরা যখন কারেক্ট করলাম তখন আমাদের নাম্বার কত বেড়ে গেল? 16 করে টোটালে 16 বেড়ে গেল। তো টোটালে আমার যখন 16 নম্বর বেড়ে গেল, তো এই 16 নাম্বার টোটালে বাড়লো, তো মাথা পিছু কত বাড়লো? কারণ 8 জন স্টুডেন্ট আছে, তো মাথা পিছু 2 করে বাড়বে, তাই না? তো নতুন এভারেজ আমাদের কত হয়ে যাবে? যে 8 জনের নতুন এভারেজ 50 থেকে বেড়ে 2 বাড়বে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 52 হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। ওকে, একদম ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে আমাদের এজ রিলেটেড কিছু অঙ্ক দেখো। বলে যে স্বামী, স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 30 বছর। আচ্ছা, তো আমরা লিখছি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো স্বামী, স্ত্রী এবং সন্তানের মানে 3 জন আছে, তাই না? 3 বছর 5 বছর আগে, তো আমরা প্রেজেন্ট থেকে যখন 5 বছর আগে যাব, 5 বছর আগে বলতে 5 বছর অতীতে যাব। তো 5 বছর অতীতে যখন যাচ্ছি তখন 3 জনের গড় বয়স কত ছিল? 3 জনের গড় বয়স 3 জনের গড় বয়স ছিল 30, তো টোটাল বয়স কত ছিল? 90। গ্রেট। ওকে, আর স্ত্রী এবং সন্তানের 10 বছর আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, ধীরে ধীরে করি। তো 3 জনের গড় বয়স 5 বছর আগে যদি 90 হয়, এবার আমরা দেখো 5 বছর থেকে আমি যদি প্রেজেন্ট হয়ে ফিরে যাই, তাহলে 90 থেকে আমাদের মোট বয়স কত বেড়ে যাবে? সবারই 5 করে বাড়বে না? কারণ এটা তো 5 বছর পুরনো দিনের কথা না, তো 5 করে আবার বর্তমানে যখন ফিরে আসবো সবারই 5 করে বাড়বে, তো 3 জনে কত বাড়বে? 15 বেড়ে যাবে। কেন এখানে 15 লিখলাম? কারণ হচ্ছে এটা মোট বয়স, তাই না? এটা টোটাল না, 3 জনের টোটাল। ওকে, 3 জন ইন্টু এটা এভারেজ ইন্টু গুণ করলে টোটাল হচ্ছে। তো টোটাল আমার সবারই মাথা পিছু 3 করে বাড়ছে, তো 5 করে বাড়ছে, তো 15 বেড়ে গেল 3 জনের। তো 3 জনের মোট বয়স কত হয়ে গেল? আমি যদি একটা কাজ করি, এখানে
105 লিখে দিলাম। আর 105টা কার বয়স হয়ে গেল বলো তো? এখানে হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড সান। ওকে, তিনজনের মোট বয়স পেয়ে গেলাম আমরা বর্তমানে 105 বছর। তো আর একটা সিনারিও আমাকে কি দিয়েছে, যে স্ত্রী এবং সন্তানের 10 বছর আগে গড় বয়স, মানে স্ত্রী এবং সন্তান যদি প্রেজেন্ট থেকে আমি 10 বছর আগে যাই, মানে অতীতে যাই, আর ওয়াইফ অ্যান্ড সান যদি আমি বলি, তাদের 10 বছর আগে গড় বয়স কত ছিল? 20 ছিল। তো দুইজন, এখানে দুইজনের 10 বছর আগে 20 যদি আমাদের এভারেজ হয়, তাহলে আমাদের মোট বয়স কত ছিল? 40। আর এখান থেকে আমি যখন আবার প্রেজেন্টে ফিরে আসব, দেখো তো 10 বছর পিছনে ফিরে গিয়েছিলাম, 10 বছর আবার আমি ফিরে আসলাম বর্তমানে। তো 40 থেকে আমাদের যে ওয়াইফ অ্যান্ড সান যে আছে, তাদের কত করে বাড়বে? প্রত্যেকের বয়স অতীতে 10 বছর থেকে বর্তমানে ফিরে আসলে 10 করেই বাড়বে। তো 40 থেকে কত হয়ে যাবে? 10 করে বাড়লে 20, 60 হয়ে যাবে। তো দুজনের বয়স কত হয়ে গেল? আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ইকুয়েশনের মতো দেখতে পাচ্ছি, যে কি একটাতে দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড, 1 সেকেন্ড আমি একটু পরিষ্কার করে এবার আমাদের অঙ্কটা সমাধান করছি। দেখো, হাজব্যান্ড, নিচে লিখি যে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড সানের মোট বয়স হচ্ছে 105। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফ অ্যান্ড সানের বর্তমান বয়স কত? 60 বছর। তো সেখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে কে কেটে যাবে? এই যে এইটা বিয়োগ করে দিলাম, তাই না? বিয়োগ করে দিলাম। তো আমাদের কার বয়স পড়ে থাকলো? হাজব্যান্ডের বয়স পড়ে থাকলো, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 45। তো আমাদের কার বয়স চেয়েছে? স্বামীর বর্তমান বয়স চেয়েছে কত? 45। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 45। ক্লিয়ার? ওকে, একদম ধীরে ধীরে খুবই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি, বয়স রিলেটেড অঙ্কগুলো। এবার পরের অঙ্কগুলো দেখো, তাহলে আমরা দ্রুত করতে পারবো। ওকে, প্রথম অঙ্কটা আমি খুবই ধীরে বুঝিয়ে দেবো, তারপর অঙ্কটাতে আর এতটা ডিটেলসে যাচ্ছি না। ওকে, দেখো এই অঙ্কটিতে বলেছে স্বামী স্ত্রী এবং সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল। তো তোমরা জাস্ট মনে রাখবে যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ওকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো আমরা তিনজনের গড় 3 বছর আগে গড় বয়স কত ছিল? 27। তো আমি যদি 3 বছর অতীতে ফিরে যাই, তো 3 জন ছিল আর গড় বয়স 27 ছিল। ওকে, তো আমাদের কত হয়ে গেল? 81 টোটাল বয়স হয়ে যাবে। আর যদি বর্তমানে ফিরে আসি, 3 জনের 3 করে 9 বাড়বে, তার মানে 81 প্লাস 9, মানে বর্তমান বয়স 3 জনের কত? 90। কয়জনের? এ বি সি আমরা 3 জন লিখে দিলাম। ওকে, বা এখানে ABC না লিখে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড সান লিখে দিলাম। ওকে, তো বর্তমানে আমরা 3 জনের পেয়ে গেলাম। আর 5 বছর আগে যদি আমরা গড় বয়স 20 হয়, আমরা যদি 5 বছর আগে ফিরে যাই, তাহলে ওয়াইফ অ্যান্ড সানের মানে দুইজন, এখানে দুইজন, আর দুইজনের গড় বয়স কত ছিল? 20। তো আমাদের টোটাল বয়স ছিল 40। আবার যদি এদেরকে বর্তমানে ফিরে নিয়ে আসি, তাহলে কি দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড আবার কেন বলছে, ওয়াইফ অ্যান্ড সানের গড় বয়স আমাদের ছিল 10 বছর না, 5 বছর আগে মোট বয়স ছিল 40। তো এখন কত হয়ে যাবে? 40 থেকে 5 করে দুজনেরই বাড়বে, তো 50 হয়ে যাবে। ক্লিয়ার? তো এবার দেখো যে তাহলে হাজব্যান্ডের বয়স কত হবে? হ্যাঁ, তো দেখো এখানে ওয়াইফ অ্যান্ড সান মিলে হচ্ছে 50। তো হাজব্যান্ড কত হচ্ছে? তো হাজব্যান্ড ইকুয়াল টু হচ্ছে 90 বিয়োগ 50, দ্যাট ইজ ইকুয়াল টু 40। ওকে, তো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না হলে প্রথম অঙ্কটা দেখে নেবে, একদম একই রকমভাবে এই অঙ্কটিও আছে। ক্লিয়ার? ওকে, গ্রেট। এবার হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার থেকে একটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এভারেজের, যেটা পরীক্ষায় বারবার আসে, যে ধরনের অঙ্ক। তো এখানে বলছে যে রামবাবু সমগ্র পথের প্রথম 10 কিলোমিটার 5 কিলোমিটার বেগে, তো পরের 20 কিলোমিটার 4 কিলোমিটার বেগে এবং পরের 30 কিলোমিটার 6 কিলোমিটার বেগে অতিক্রম করেছে। তো দেখো গড়ের যে অধ্যায়ের যে সময় ও দূরত্বের যে গড়ের কনসেপ্টটা, সেখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে এভারেজ স্পিড ইকুয়াল টু কি? এভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে টোটাল টাইম ডিভাইডেড বাই, সরি উল্টো লিখলাম, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। ওকে, তো আমরা যদি এখানে তাহলে এভারেজ স্পিড বের করি, তাহলে দেখো কি হচ্ছে যে আমাদের টোটাল ডিস্টেন্স কত? প্রথমে 10 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটার, তারপরে হচ্ছে 30 কিলোমিটার। তো আমরা লিখে দিলাম 10, একটু কালারটা চেঞ্জ করে 10, তারপরে 20, আর তারপরে হচ্ছে আমাদের 30 কিলোমিটার। আচ্ছা, প্রথম টুকরোটা দেখো তো, যে 10 কিলোমিটার যেতে আমার কতটুকু সময় লেগেছে? কীভাবে বের করব?
যে যদি আমার স্পিড 5 কিলোমিটার হয় তো 10 কিলোমিটার জায়গায় যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা। তো কীভাবে বের করব? যে দূরত্ব বাই স্পিড সমান সমান সময়। তো প্রথম টুকরোর সময় পেয়ে গেলাম। তারপরে দ্বিতীয় টুকরো হচ্ছে আমাদের 20 কিলোমিটার ডিস্টেন্স। কারণ কি তোমরা তো জানোই যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অথবা টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো আমরা এটা দিয়েই করছি। তো সময় বের করছি। ডিস্টেন্স হচ্ছে আমার পরের টুকরোতে 20 কিলোমিটার, তো 20 লিখলাম ডিস্টেন্স। আর স্পিড কত ছিল পরের টুকরোতে? 4 কিলোমিটার। দেখতে পাচ্ছ 4 কিলোমিটার, ও তো 4। তো আমি সময় হয়ে গেল পরের টুকুতে। আর শেষের টুকরো যেটি, সেটার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার আর স্পিড ছিল 6 কিলোমিটার। তো আমরা টোটাল টাইম টোটাল ডিস্টেন্স উপরে পেয়ে গেলাম কত? 60 কিমি। আর নিচে ডিস্টেন্স আমরা টাইমগুলো যোগ করে দিই। প্রথমের টুকু 2, তারপরে 5, তারপরে হচ্ছে 5। ওকে, তো আমাদের নিচে কত হয়ে গেল? 12। ওকে, তার মানে কাটাকাটি করলে হচ্ছে 5। তো আমাদের গোটা যাত্রাপথের এভারেজ স্পিড কত ছিল? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? একদম ক্লিয়ার হওয়া উচিত। ওকে, অথবা তোমরা এখানে কি করতে পারতে, যেমন মুখে মুখে তোমরা বের করে নিতে পারতে যে 5 কিলোমিটার যেতে 10 কিলোমিটার যেতে 5 কিলোমিটার স্পিডে 10 কিলোমিটার যাচ্ছে, তো 2 ঘন্টা লাগবে। এভাবে ডাইরেক্ট 2 ঘন্টা বসিয়ে দিতে পারতে। তো আমি একদম ভিতর থেকে ব্যাপারটাকে পোস্টমর্টম করে বুঝিয়ে দিলাম। তো আশা করি পরবর্তীতে অঙ্কগুলোতে কিন্তু অসুবিধা হবে না। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো যে একজন ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা, 10 কিলোমিটার ঘন্টা এবং 20 কিলোমিটার ঘন্টা বেগে গন্তব্যস্থলে পৌঁছায়। তো সমগ্র যাত্রাপথে তার গড় গতি কত? গড় গতি কত? তো ডিস্টেন্স বলাই নেই। এক ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা, 10 কিলোমিটার ঘন্টা এবং 20 কিলোমিটার ঘন্টা বেগে গন্তব্যস্থলে পৌঁছায়। সমগ্র যাত্রাপথে তার গড় গতি কত? তো সমপরিমাণ দূরত্ব। কোশ্চেনটা একটু ডাউটফুল মনে হচ্ছে আমার। ওকে, 1 সেকেন্ড, কোথাও দূরত্ব সম্পর্কে কিছুই বলাই নেই। এমনটা হতে পারে যে এখানে সমপরিমাণ দূরত্ব। দেখো, এক ব্যক্তি 5 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 20 কিলোমিটার গন্তব্যস্থলে পৌঁছায়। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? মানে বলতে গেলে আমি এইভাবে অঙ্কটা হওয়া উচিত ছিল যে সে কিছু রাস্তা, সমপরিমাণ রাস্তা, মানে সমপরিমাণ রাস্তা 5 কিলোমিটার স্পিডে গিয়েছে, আবার তারপরে সমপরিমাণ ডিস্টেন্স 10 কিলোমিটার স্পিডে এবং সমপরিমাণ দূরত্ব। মানে একটা পুরো রাস্তা যদি আমার 30 কিলোমিটার হয়, তো 10 কিলোমিটার 10 কিলোমিটার করে আমরা ভাগ করে দেবো, তাই না? তো এইভাবে 3টে টুকরো ও ডিফারেন্ট স্পিডে গিয়েছে। ঠিক আছে, তো সমপরিমাণ দূরত্ব বুঝতে পারলে? মনে করো ধরেই নাও একটা কাজ করি। তোমরা একটা কাজ করবে এখানে, যে 5, 10, 20 দিয়ে ভাগ যায় এমন একটা টুকরো ধরে নেবে। কেমন? যেমন 5, 10, 20 দিয়ে যদি ভাগ যায়, আমরা 20 ধরে নিই। মনে করো 20 ধরে নিলাম। যে এই টুকরোটুকুও 20 কিলোমিটার, পরের টুকরোটুকুও 20 কিলোমিটার, পরের টুকরোটুকুও 20 কিলোমিটার। কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে ধরে নিয়েই অঙ্কটা করবে। তো এখানে একটা ভাষা ইউজ করা উচিত, যেগুলো সমপরিমাণ দূরত্ব 5 কিলোমিটার স্পিডে এবং পরের সমান টুকরোটুকু 10 কিলোমিটার স্পিডে, এইভাবে বললে অঙ্কটা একদম কিন্তু ক্লিয়ার হতো। আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে। দেখো, মনে করো সমপরিমাণ দূরত্ব, এই প্রথম টুকরোটুকু সেটা আমাদের কত কিলোমিটার স্পিডে গিয়েছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়েছে। তারপরটুকু 10 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়েছে। তারপরটুকু 20 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়েছে। এবার তো তোমাদের কাছে কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? এবার তোমাদেরকে 20 কিলোমিটার নাও দিতে পারে, তাই না? তো এখানে এভাবে 20 কিলোমিটার ধরে আমরা করিয়ে দিচ্ছি, আমি একবার করিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে যদি সমপরিমাণ শুধু বলা থাকে, যদি দূরত্বটা নাও বলা থাকে, সেক্ষেত্রে কীভাবে করতে হয় সেটাও বলে দিচ্ছি। ওকে, তো দেখো, যদি 20 কিলোমিটার দূরত্ব দেওয়া থাকে এইভাবে, মানে দেওয়া না থাকলেও তোমরা ধরে নিতে পারো। কেন আমি 20 কিলোমিটার ধরে নিলাম? দেখো, কারণ আমাদের 5, 10 এবং 20 দিয়ে কিন্তু 20কেই ভাগ যায়। ওকে, তো আমরা মোটামুটি তোমরা বলতে পারো 5, 10 এবং 20 আমরা একটা লসাগু ধরে নেবো প্রত্যেকটা টুকরোকে। ক্লিয়ার? অথবা তোমরা এইভাবেও করতে পারতে যে প্রথম টুকরোটুকু 1, তারপরের টুকরোটুকু 1, তারপরের টুকরোটুকু 1, এভাবেও হতো। তো প্রথম টুকরোটুকু 5 কিলোমিটার স্পিডে, পরের টুকরোটুকু 5 কিলোমিটার স্পিডে, পরের টুকরোটুকু 10 কিলোমিটার স্পিডে, আর তারপরটুকু 20 কিলোমিটার স্পিডে। ওকে, তো আমরা যদি এভারেজ স্পিড বের করি, তো আমাদের কিভাবে করতে হয়, যে আমরা টোটাল ডিস্টেন্স আমাদের কত? 3 অংশ হয়ে গেল। আচ্ছা, আর পরে প্রথম টুকরোতে সময়, টোটাল এভারেজ স্পিড ইকুয়াল টু কী ছিল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? সে সমান এভারেজ স্পিড ছিল। আর সময় কীভাবে বের করবো? যে ডিস্টেন্স বাই স্পিড সমান সময়, না? তো টাইম সমান কী ছিল? ডিস্টেন্স বাই স্পিড। তো প্রথমটুকু তো ডিস্টেন্স, তারপরটুকু আমাদের কি?
এইটুকু ডিস্টেন্স আর স্পিড। তো ডিস্টেন্স বাই স্পিড করলে সময় পাবো। তো প্রথম টুকরোতে আমার সময় কত 1/5, তারপরের টুকুতে কত 1/10, তারপরটা টুকুতে কত 1/20। তো এটাকে যদি সলভ করি, নিচে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমাদের 20 হয়ে যাচ্ছে, আর এখানে 4, 2 আর 1 হয়ে যাচ্ছে। তো আলটিমেট সলভ করলে কত 60/7 হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের এভারেজ স্পিড। ওকে, আর এখানেও যদি আমরা এইভাবে এক অংশ না ধরে যদি আমরা এইভাবে ধরেই নিই 20 কিলোমিটার, কেন ধরলাম, লসাগুটাকে ধরবো, কী ধরবো, এলসিএম। এই প্রত্যেকটা টুকরোকে কি এলসিএম এর আকারে ধরে নেব। কাদের এলসিএম, নিচের যে স্পিডগুলো আছে তাদের এলসিএম। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কীরকম আসবে দেখো, এভারেজ স্পিড ইকুয়াল টু কত হবে, টোটাল ডিস্টেন্স আমাদের কত 60 কিলোমিটার হয়ে গেল, 60 কিলোমিটার হয়ে গিয়েছে, তাই না? কারণ এই যে 20 করে 3 × 60, আর প্রথম টুকুতে আমাদের সময় কত লাগবে, যে 5 দিয়ে 20কে ভাগ করে দেবো, তাই না? 20/5 প্লাস 20/10 প্লাস হচ্ছে 20/20, দ্যাট ইজ, তার মানে আমাদের কত উপরে 7, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তারপরে 1, দ্যাট ইজ 60/7। তো একই অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নেই। এইভাবে তোমরা অঙ্কটাকে সলভ করতে পারো। ক্লিয়ার? তো হোপ তো কোনো ডাউট থাকলো না। আর এবারে যার আরেকটি অঙ্ক আছে, যেমন তোমাদেরকে আমি কোথায় দেখাই দেবো, এভারেজের আরেকটি অঙ্ক আছে, একবার এটাকে দেখে নাও। এইভাবে যদি তোমাদের এইরকম সার্কুলার মোশন দেওয়া থাকে, যে কোনো পরিমাণ দূরত্ব এখানে যাচ্ছে, আবার কোনো পরিমাণ সমপরিমাণ দূরত্ব ফিরে আসছে, সেক্ষেত্রে যদি তোমাদের কোনো অঙ্ক থাকে, বা সমান পরিমাণ রাস্তা যাচ্ছে এবং সমান পরিমাণ রাস্তা আর একটা স্পিডে যাচ্ছে, মানে বলতে যাচ্ছি সমপরিমাণ দূরত্ব S1 স্পিডে গেল, আর ওই দূরত্বটা S2 স্পিডে ফিরে আসলো, বা সমপরিমাণ দূরত্ব, মানে এটা যদি x ডিস্টেন্স হয়, x কিমি হয়, এটাও যদি x কিমি হয়, তো সমপরিমাণ দূরত্ব যদি S1 S2 স্পিডে যায়, এইভাবে যাক আর এইভাবেই যাক, মানে সার্কুলার মোশনই হোক, মানে গিয়ে ফিরে আসাই হোক, বা একই পথে সমান দূরত্ব ভিন্ন স্পিডে যাওয়াই হোক, সেক্ষেত্রে এভারেজের যদি বের করতে হয়, তো আমাদের এভারেজ স্পিড সমান সমান কত হয়, এভারেজ স্পিড সমান সমান হয় 2 × S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। ওকে, মানে মনে করো যে এটা কিন্তু আলাদা, আমি নোট করে দিচ্ছি। হ্যাঁ, মনে করো যে আমাদের যদি প্রথম টুকরোটুকু যদি 20 হয়, আর পরের প্রথম টুকরো না, যাওয়ার সময় যদি স্পিড 20 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, আর ফেরার সময় যদি স্পিড আমাদের 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে এভারেজ স্পিড ইকুয়াল টু কত হবে, এভারেজ স্পিড ইকুয়াল টু আমি লিখে দিচ্ছি কত, 2 × 20 × 30 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 50। তার মানে কেটে দাও। আচ্ছা, আমি পরিষ্কার করে লিখছি, একদম কাটাকাটি করছি না। ওকে, তো নিচে করছি আমরা। তো 50 দিয়ে যদি আমরা কাটি, একবারেই কেটে দিচ্ছি। হ্যাঁ দেখো, তো আমাদের 50 দিয়ে কাটলে এখানে আমাদের 0 কেটে যাচ্ছে, আর 4 থাকছে, তো 6 আর 4 24 হয়ে যাচ্ছে। ওকে, 6 আর 4 কত হয়ে যাচ্ছে 24। কেমন করে দেখো, যে 50 দিয়ে এখানে যদি 0 কেটে দিই, কেটে গেল, আর 5 দিয়ে 20কে কাটলে আমাদের 4 হচ্ছে, তো 3 × 4 = 12 = 24। তো একদম পরিষ্কার রাখছি, আমি এটাকে আর হাঁটাচ্ছি না। ওকে, তো আমাদের এভারেজ স্পিড হয়ে যাবে কত, 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাও একটা টাইপ হতে পারে, বলতে না, যে এইখান থেকে কিন্তু অঙ্ক আসে, এই টাইপটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টাইপ। ওকে, টাইপ কার এভারেজ স্পিডের। ওকে, তো এই ছিল আজকে আমাদের প্রথম যে পার্ট, এভারেজের পার্ট 1-এর ভিডিও। তো পার্ট 2 এর ভিডিও তোমরা আমার ক্লাসে চ্যানেলে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে, WBSSC গ্রুপ সিটির যে প্লেলিস্ট, সেখানে পেয়ে যাবে। হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। থ্যাংকস ফর ওয়াচিং।